Delivery Malaysia 370, good morning. Malaysia 370, standby. 8 মার্চ 2014 মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে বেইজিং এ যাওয়ার পথে 239 জন যাত্রী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। আধুনিক বিমান চলাচলের ইতিহাসে এটি অন্যতম বড় একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তো সবাই সাথেই থাকুন। ফ্লাইট MH370 ছিল একটি বোয়িং 777-200 এয়ার মডেল বিমান। এটি মালয়েশিয়া এয়ারলাইন্স দ্বারা পরিচালিত হতো। মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 ফ্লাইটটি 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য নিয়ে চীনের বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত। Station 370, request level. 370, we are ready, requesting flight level 340 to Beijing. সেই বিমানের ক্যাপ্টেন ছিলেন জাহরি আহমেদ শাহ, যার ছিল 33 বছর বিমান উড্ডয়নের অভিজ্ঞতা। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন চীনা নাগরিক, যাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, পর্যটক, শিল্পী এবং আরও 14টি দেশের নাগরিক। এর মধ্যে 2 জন ইরানি নাগরিক জাল অস্ট্রিয়ান ও ইতালির পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করেছিলেন, যা প্রাথমিকভাবে ছিনতাইয়ের সম্ভাব্য সূত্র হিসেবে বিবেচিত হয়েছিল, যদিও পরে ইন্টারপোলের মাধ্যমে জানা যায় তারা ছিলেন সাধারণ আশ্রয় প্রার্থী। 8 মার্চ 2014 রাত 12:42 MH370 কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর সবকিছুই ছিল স্বাভাবিক। বিমানটি বেইজিং এর উদ্দেশ্যে তার উত্তর-পূর্ব দিকে 35,000 ফুট উপরে ওঠে। পাইলটরা নিয়মিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ রাখছিলেন। রাতে 1:07 বিমানটির একার্স সিস্টেম থেকে শেষ সক্রিয় বার্তাটি পাঠানো হয়, যা বিমানের ইঞ্জিন এবং অন্যান্য সিস্টেমের স্বাভাবিক অবস্থার রিপোর্ট পাঠিয়েছিল। সবকিছু ইঙ্গিত দিচ্ছিল একটি শান্ত এবং স্বাভাবিক যাত্রার। ফ্লাইটটি উড্ডয়নের প্রায় 40 মিনিট পর ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশের ঠিক আগে রাত 1:19 পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে শেষবারের মতো যোগাযোগ করে। Good night, Malaysia 370. তার শেষ বার্তা ছিল শুভরাত্রি মালয়েশিয়ান 370। এই বার্তাটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং তার মধ্যে কোনো রকম উদ্বেগ বা অস্বাভাবিকতার চিহ্ন ছিল না। তদন্তকারীরা পরবর্তীতে নিশ্চিত হতে পারেননি যে এই কণ্ঠটি ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহর ছিল নাকি ফার্স্ট অফিসার ফারিক আহমেদের ছিল। এর মাত্র 2 মিনিট পরে রাত 1:21 বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায় MH370। তদন্তকারীরা মনে করেন এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার সম্ভাবনা কম। এটি সম্ভবত ককপিটের ভেতর থেকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল। এটি ছিল সেই মুহূর্ত যখন বিমানটি মালয়েশিয়া এবং ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যবর্তী এক অন্ধকার বা হ্যান্ড ওভার জোনে ছিল। রাতে 1:30 বিমানের একার্স সিস্টেম থেকে পরবর্তী বার্তাটি পাঠানোর কথা ছিল, কিন্তু সেই বার্তাটি আর কখনো আসেনি। বাণিজ্যিক রাডার থেকে অদৃশ্য হলেও মালয়েশিয়ান সামরিক রাডার বিমানটিকে ট্র্যাক করতে সক্ষম হয়। দেখা যায় বিমানটি তার নির্ধারিত পথ বেইজিং এর দিকে না গিয়ে হঠাৎ করেই পশ্চিম দিকে মোড় নেয়। মালয় উপদ্বীপের উপর দিয়ে উড়ে এটি মালাক্কা প্রণালীর দিকে চলে যায়। মালয়েশিয়ান কর্তৃপক্ষ প্রথমে এই রাডার ডাটাটিকে গুরুত্ব দেয়নি, কারণ তারা ভেবেছিল এটি কোনো সাধারণ বিমান হতে পারে। কিন্তু পরবর্তীতে তারা নিশ্চিত হন যে এই অজানা বিমানটি আর অন্য কোনো বিমান নয়, এটি ছিল ফ্লাইট MH370। ইচ্ছাকৃত এবং সুনির্দিষ্ট মোড়টি প্রমাণ করে যে এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটির ঘটনা ছিল না,
বিমানটি তখনও কারো নিয়ন্ত্রণে ছিল। রাত 2:22 বিমানটি সেনাং দ্বীপ থেকে প্রায় 200 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আন্দামান সাগরের উপরে থাকা অবস্থায় মালয়েশিয়ান সামরিক রাডারের আওতার বাইরে চলে যায়। এরপর থেকে বিমানটির আর কোনো সরাসরি অবস্থান জানা সম্ভব হয়নি। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, কেন মালয়েশিয়ান বা থাই বিমান বাহিনী একটি অজানা এবং ট্রান্সপন্ডারবিহীন বিমানকে তাদের দেশের আকাশ সীমার উপর দিয়ে যেতে দেখেও কোনো পদক্ষেপ নেয়নি? কেন কোনো ফাইটার জেট পাঠিয়ে এটিকে শনাক্ত করার চেষ্টা করা হয়নি? যখন বিমানটির সাথে যোগাযোগ হারায়, তখন তারা ধরে নেয় যে এটি ভিয়েতনামের হো চি মিন সিটি কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ স্থাপন করেছে। অন্যদিকে ভিয়েতনামের কন্ট্রোলাররা বিমানটিকে তাদের রাডারে দেখতে না পেয়ে ভাবেন যে এটি হয়তো তখনও মালয়েশিয়ার আকাশসীমাতেই আছে। প্রায় 20 মিনিট পর যখন ভিয়েতনামের কন্ট্রোলাররা মালয়েশিয়াকে জানায় যে তারা বিমানটির সাথে কোনো যোগাযোগ করতে পারে না, তখনই প্রথম বাজে বিপদের ঘণ্টা। এরপর মালয়েশিয়া এয়ারলাইন্সের অপারেশন সেন্টার এবং সরকারি কর্তৃপক্ষ পরিস্থিতিকে স্বাভাবিকভাবে মূল্যায়ন করতে পারেনি। ভোরের আলো ফোটে। চীনে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকা যাত্রীদের পরিবারগুলোকে জানানো হয় যে ফ্লাইটটি বিলম্বিত হচ্ছে। অবশেষে সকাল প্রায় 7:24 বিমানটি সামরিক রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার 5 ঘন্টারও বেশি সময় পর মালয়েশিয়া এয়ারলাইন্স একটি পাবলিক বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্লাইট MH370 নিখোঁজ হয়েছে। এই বিলম্বের কারণে অনুসন্ধান অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে নষ্ট হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। আনুষ্ঠানিক ঘোষণার পর শুরু হয় বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল এবং সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান। মালয়েশিয়া, ভিয়েতনাম, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ 24টি দেশ তাদের জাহাজ এবং বিমান নিয়ে এই অনুসন্ধানে যোগ দেয়। কয়েকদিন ধরে প্রায় 30টি বিমান ও 60টি জাহাজ তন্ন তন্ন করে সমুদ্রের উপরিভাগ খুঁজেও সেখানে বিমানের কোনো ধ্বংসাবশেষ, তেলের চিহ্ন বা যাত্রীদের কোনো ব্যক্তিগত সামগ্রী খুঁজে পায়নি। এই সময় বেশ কয়েকটি ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ে, যা অনুসন্ধান অভিযানকে আরো জটিল করে তোলে। প্রাথমিকভাবে অনুসন্ধান চালানো হয় দক্ষিণ চীন সাগরে এবং থাইল্যান্ড উপসাগরে, যেখানে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল এবং যেখানে এটি অদৃশ্য হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। তারা সম্ভবত সম্পূর্ণ ভুল জায়গায় খুঁজেছে। বিমানটি দক্ষিণ চীন সাগরে নেই, তাহলে একটি আস্ত বোয়িং 777 বিমান গেল কোথায়? এই প্রশ্নটি তখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। একটি জিও স্টেশনারি স্যাটেলাইট, যার নাম ইনমারসাট 3F1, ভারত মহাসাগরের উপরে স্থির অবস্থানে থেকে এই অঞ্চলের যোগাযোগ রক্ষা করছিল। ইনমারসাট নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে প্রতি ঘন্টায় তার সাথে যুক্ত থাকা টার্মিনালগুলোর অবস্থা পরীক্ষা করার জন্য একটি সংকেত বা পিং পাঠায়। যদি টার্মিনালটি চালু থাকে তবে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি উত্তর বা হ্যান্ডশেক ফিরিয়ে দেয়। ফ্লাইট MH370 রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর লন্ডনের ইনমারসাট প্রকৌশলীরা তাদের ডাটা লগ পরীক্ষা করতে গিয়ে একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেন। তারা দেখেন যে MH370 এর SDU পরবর্তী প্রায় 7 ঘন্টা ধরে প্রতি ঘন্টায় তাদের এই পিং-এর উত্তর দিয়ে গিয়েছে। সবশেষে সকাল 8:19 অষ্টম এবং অসম্পূর্ণ একটি পিং শনাক্ত করা হয়। তদন্তকারীরা মনে করেন এই শেষ সংকেতটি সেই মুহূর্তে এসেছিল যখন বিমানটির জ্বালানি পুরোপুরি ফুরিয়ে গিয়েছিল এবং
এর ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে বিমানের মূল পাওয়ার সিস্টেম এবং বিকল হয়ে যাচ্ছিল। এটি ছিল ফ্লাইট MH370 এর অন্তিম ডিজিটাল প্রতিধ্বনি। বিভিন্ন দেশের তদন্তকারী এই সংস্থারা বিশেষজ্ঞরা সম্মিলিতভাবে এই VFO ডাটা বিশ্লেষণ করেন। তারা দেখেন যে ফিনগুলোর ফ্রিকোয়েন্সি একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করেছে। এই প্যাটার্নটি কম্পিউটার মডেলে পরীক্ষা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিমানটি একটি দক্ষিণমুখী গতিপথ অনুসরণ করেছিল। যদি বিমানটি উত্তরের করিডোরের দিকে যেত তবে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের প্যাটার্নটি সম্পূর্ণ ভিন্ন হতো। এই যুগান্তকারী বিশ্লেষণটি প্রায় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ফ্লাইট MH370 আন্দামান সাগর থেকে একটি দক্ষিণমুখী মোড় নিয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা ধরে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে গিয়েছিল যতক্ষণ না তার জ্বালানি ফুরিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে 24শে মার্চ 2014 মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নজিব রাজাক এক আবেগঘন সংবাদ সম্মেলন ঘোষণা করেন যে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তারা গভীর দুঃখের সাথে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ফ্লাইট MH370 এর যাত্রা দক্ষিণ ভারত মহাসাগরেই শেষ হয়েছে এবং বিমানের কেউই বেঁচে নেই। দীর্ঘ অপেক্ষার পর 29শে জুলাই 2015 ফরাসি দ্বীপ রেউনিও এর উপকূলে বিমানের একটি প্ল্যাটফর্ম পাওয়া যায়। এটি ছিল MH370 এর প্রথম নিশ্চিত ধ্বংসাবশেষ। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা, মরিশাস, মোজাম্বিক এবং তানজানিয়ার উপকূলে আরও প্রায় 20টিরও বেশি সম্ভাব্য ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা বিমানটির দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার তথ্যকে সমর্থন করে। এই দীর্ঘ 12 বছরে MH370 এর রহস্যের সমাধান হয়নি। 239 জন যাত্রী ও তাদের ক্রু সদস্যদের পরিবারগুলো এখনো তাদের প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষা। তাদের যন্ত্রণা, তাদের প্রশ্ন সবই অমীমাংসিত।